স্টোরি অফ লাভ, কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। যে ওয়ার্ডগুলোর চিরকুট আপনার হাতে পেয়েছি, সেই ওয়ার্ডগুলো আপনি 1000 বার লিখে আমাকে সাবমিট করবেন, তাও আবার আমার অফিসের রুমে বসেই। সায়রের কথা শুনে প্রত্যুষে অবাক হয়ে তাকালো। এ লোক কি পাগল হয়ে গেছে? সেই সব ওয়ার্ড লিখবে, তাও আবার 1000 বার? স্যার, আপনি কিন্তু এবার বেশি। নো মোর টক। যেটা বলেছি সেটা করেন, নয়তো মাঠের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকতে পারেন। প্রত্যুষী আবারও কিছু বলতে নিলেই সায়র কঠোর চোখে তাকালো। অগত্যা প্রত্যুষীকে স্যারের কথা মতো তাই করতে যেতে হলো। এমনিতেই যে গরম পড়েছে, এর মধ্যে যদি কানে ধরে দাঁড়িয়ে থাকে তবে তো মাথা ঘুরিয়ে তো পড়বেই, সাথে মান সম্মানও যাবে। প্রত্যুষীকে অফিস রুমে রেখেই সায়র ক্লাস করার জন্য বেরিয়ে পড়ল। বাইরে দারোয়ানকে বলে গেল প্রত্যুষীর লেখা কমপ্লিট হলেই যাতে রুম থেকে বের হয়। সায়রের কথা মতো দারোয়ান নিজের মাথা কাত করে সম্মতি প্রদান করে। প্রায় 45 মিনিট পর প্রত্যুষী নিজের লেখা কোনো মতে কমপ্লিট করে। এরপর সেই কাগজগুলো সায়রের টেবিলের উপরেই কিছু একটা দিয়ে চেপে রাখলো। নিজের কাজ শেষ করেই ব্যাগ নিয়ে সে বেরিয়ে গেল। বাইরে তখন দারোয়ান ছিল না। এর কিছুক্ষণ পরেই সায়র ক্লাস শেষ করে নিজের অফিস রুমে ঢুকে গেলে দারোয়ানকে দেখতে পেল না। এত কিছু না ভেবে ভেতরে ঢুকে চারিদিকে চোখ বুলিয়ে প্রত্যুষীকে খুঁজলো, কিন্তু তাকেও কোথাও দেখতে পেল না। হাতে থাকা বইগুলো নিয়ে নিজের টেবিলে রাখতে গেলেই দেখতে পেল কয়েকটা কাগজের স্তূপ। হাতে থাকা বইগুলো রেখেই সেই কাগজগুলো হাতে নিল। প্রথম পেজেই বড় করে লেখা ছিল, আমি লিখতে পারবো না। লেখাটি দেখেই সায়র মুচকি হাসলো। তার আগে থেকেই জানা ছিল প্রত্যুষী এরকম কিছু একটাই লিখবে। পরবর্তী পেজে একই লেখা আছে মোট 1000 বার। লেখাটির সংখ্যায় লেখা রয়েছে। সায়রের কেন জানি না বড্ড হাসি পেল প্রত্যুষের কান্দে। নিজের মধ্যে হওয়া লুকায়িত অনুভূতিগুলো বড্ড বেশি জ্বালাচ্ছে। মেয়েটাকে যে নিজের নিকটে পাওয়ার ইচ্ছে প্রবল হচ্ছে ধীরে ধীরে। কিন্তু আদৌ কি তার ইচ্ছে পূরণ হবে, নাকি এভাবেই অবিলম্বেই নিজের লুকায়িত অনুভূতিগুলো ধীরে ধীরে একে জোর দিতে ধাবিত হবে? আপনি না পারলেও আমি পারবো। সারা জীবন অপেক্ষা করব ওই 3টে ম্যাজিক ওয়ার্ড শোনার জন্যে। নীলাম্বরী, এটা আমাকে দাও রাত্রি, তোমাকে কষ্ট করে যেতে হবে না। আর হ্যাঁ, এখন থেকে ওনার জন্য আমি কফি তৈরি করব। সিনথিয়ার কথায় রাত্রি ভীষণ অবাক হলো, সাথে বিরক্ত। প্রহর রাতের সময় অফিস থেকে আসলেই রাত্রির হাতে তৈরি কফি চায়। কফিটা দিয়েই রাত্রি প্রহরের রুমে পড়তে বসে। আগে এই কাজ করতে ভয় লাগলেও এখন প্রায় অভ্যেসেই পরিণত হয়েছে। কি হলো, দাও এটা আমাকে। কিন্তু আপু, এটা তো আমি তৈরি করেছি। তাতে কি, তুমি তৈরি করেছো, এখন আমি সেটা নিয়ে ওনাকে দেব। ব্যাপার তো একই হলো, তোমাকে কষ্ট করে ওইখানে আর যেতে হবে না। কথাটা বলেই রাত্রির হাত থেকে এক প্রকার ছিনিয়ে কফির কাপটা নিয়ে নিল। এরপর চলে গেল প্রহরের রুমের দিকে। এভাবে ছিনিয়ে নেওয়াতেই রাত্রিও ভীষণ রাগে উঠল। রাগে কিছুক্ষণ ফুঁসতে থাকলো। এরপর সেও নিজের রুমে গিয়ে বইপত্র গুছিয়ে বের হলো আবারও। উদ্দেশ্য প্রহরের রুমে যাওয়া। প্রহরের রুমের সামনে দাঁড়িয়ে দরজাতে নক করতে গিয়ে দরজা হালকা খোলা দেখলো। তাই নিজের মতো করেই দরজা খুলে ভেতরে ঢুকতেই সামনে দৃশ্য দেখে ঢুক গেল সে। হাতে থাকা বইগুলো মুহূর্তের মাঝেই হাত থেকে ফসকে পড়ে গেল মেঝের মধ্যে। হঠাৎ এরূপ শব্দ হওয়ায় প্রহর ভ্রু কুচকে পেছনে তাকাতেই রাত্রিকে দেখে জায়গা থেকে সরে গেল। শার্টে পড়া কফির দাগগুলো সাথে সাথেই দৃশ্যমান হলো। প্রহরের পেছনে থাকা সিনথিয়াও সরে গেল সাথে সাথে। কিছুক্ষণ আগে দুজনকে এতটাই কাছাকাছি আসতে দেখে রাত্রির শরীর হিম হয়ে আসলো। এত কাছাকাছি দুজন কি করছিল? প্রহর ভাই, টি শার্টটি আমাকে দিন, আমি ধুয়ে পরিষ্কার করে আপনাকে দিয়ে দেব। No need, I'll manage. তা বললে কি হয়, ফিউচারে তো আপনার সব বিষয় আমাকেই দেখতে হবে। সিন্ধিয়ার কথা শুনে প্রহর কোনো রিয়াকশন করলো না। উল্টো রাত্রির সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের দিকে ঝুঁকে বইগুলো একে একে তুলতে থাকলো। বই যত্ন করার জিনিস, এইভাবে ফ্লোরে আছাড় মেরেছো কেন? প্রহরের কথা শুনে সিনথিয়াও তাদের সামনে আসলো। উৎসাহী দৃষ্টিতে রাত্রিকে দেখেই দেয়াল ঘড়ির দিকে তাকালো। রাত এখন 10:30। এত রাতে মেয়েটা প্রহরের রুমে বই খাতা নিয়ে আসলো কেন? মনের মধ্যে থাকা প্রশ্নগুলো তৎক্ষণাৎ মুখে চলে আসলো। এত রাতে তুমি এখানে কি করছো রাত্রি? আর বই খাতা? ওনার কাছে পড়তে এসেছি। পড়তে এসেছো মানে? Go to the chair Rat, and finish your revision. I'll be there 5 minutes later. And you? সিনথিয়া দিকে আঙ্গুল তাক করে। তুমি এখন যেতে পারো। কিন্তু রাত্রি,
আমি এক কথা বারবার বলি না, রুম থেকে যাও। প্রহরের কথায় সিনথিয়া মন খারাপ করে ফেলল। রাত্রির সামনে এইভাবে তাকে বলতে পারলো? মনের মধ্যে হওয়া চাপা দুঃখ নিয়ে রাত্রির দিকে তাকালো, যে কিনা তাদের দিকেই আগে থেকেই তাকিয়েছিল। চোখাচোখি হতেই দৃষ্টি সরিয়ে সাথে সাথে বইয়ের দিকে দৃষ্টি তাক করলো। সিনথিয়া যেতেই প্রহর দরজা আটকে দিল। এরপর সেই অবস্থাতেই শরীরে থাকা টি শার্টটি একটানে খুলে ফেলল। এরপর সেই শার্টটি হাতে নিয়ে মুড়িয়ে দরজার পাশে থাকা বিনে ফেলল। প্রহরের এরূপ অর্ধনগ্ন হওয়া দেখে রাত্রি চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। হাতে থাকা কলমটির কোনো নড়াচড়া নেই, চোখের আদল যেন আজ তার সাথেই বেইমানি করছে। হঠাৎ করে প্রহরকে এরূপ অবস্থায় দেখে রাত্রির পুরো শরীর ঘন পিপাসায়ের মতো তৃষ্ণা পেয়ে উঠল। নিজের ভাবনার মাঝেই প্রহরকে নিজের একদম নিকটে পেল। প্রহরের উন্মুক্ত বুক রাত্রির মুখ বরাবর প্রায়। ডু ইউ লাইক মেথরিক্স? প্রহরের কথায় রাত্রি ভীষণ লজ্জা পেল। চোখগুলো মুহূর্তেই বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকলো। এই লোক এইভাবে সামনে এসেই যেন তার অবস্থার 12টা বাজাচ্ছে। নিজেকে ঠিক রাখার ব্যর্থ চেষ্টা করতে লাগলো, কিন্তু হায়, সেই চেষ্টা ঠিকভাবে হলো তো? এর মাঝেই প্রহর রাত্রির গালে হাত রেখে স্লো ভয়েসে, ওপেন ইউর আইজ রাত। প্রহরের নেশাক্ত কথায় রাত্রির শরীর আবারও ঝিমিয়ে উঠল, কিন্তু প্রহরের কথা সে ফেলতে পারল না। রোবটিকভাবেই নিজের চোখ খুলে প্রহরের চোখের দিকে তাকালো। কালো খয়েরি চোখের মণিতে হঠাৎ করেই ডুবে গেল সে। পরপর কয়েকবার ঢোক গিলে তার দিকে চেয়েই থাকলো। প্রহর রাত্রির সব কিছুই অবলোকন করতে থাকলো। তার নিজেরও আজ রাত্রিময় নেশা জাগলো। I want to kiss you long time. Can I? প্রহরের উক্ত বাক্য রাত্রির রোবটের মতোই মাথা নাড়ল। তার এই মাথা নাড়ানোই যেন রাত্রির জন্য কাল হলো। সেই অবস্থাতেই রাত্রির ঘাড়ে হাত রেখে প্রহর যেন তৃষ্ণাত্মর বাঘের মতোই হামলে পড়ল রাত্রির নরম ওষ্ঠের উপরে। রাত্রি নিজেও যেন আজ প্রহরের এরূপ আচরণে আসক্ত হয়ে পড়ল। সম্মতি দিয়ে প্রহরের চুল খামচে ধরল। তবে এর মধ্যেই সেই সম্মতি হঠাৎ করেই ভেঙে গেল তার। রাত্রি প্রহরের চুল ছেড়ে দিয়ে প্রহরের বুকে ধাক্কাতে লাগলো, কিন্তু সেই ধাক্কানো যেন প্রহরকে আরও বেশি ডেসপারেট করে তুলল। নিজের নরম আদল যেন কঠিন আদলে রূপান্তরিত হলো। 5 মিনিট পর প্রহর রাত্রিকে ছেড়ে দাঁড়ালো। রাত্রি অশ্রুযুক্ত নয়নে মাথা ঝুঁকিয়ে রাখলো। সে এতক্ষণ প্রহরের সাথে কি করছিল ভেবেই ফুপাতে থাকলো। তবে তার ফুপানোতে প্রহর খেয়ালও করলো না। রাত্রির থুতনিতে হাত দিয়ে মুখটা উপরে করলো, বৃদ্ধা আঙ্গুল দ্বারা চোখের পানি মুছে দিল। আচ্ছা রাত, একটা কথা বলো তো, আমাকে তোমার কেমন লাগে? প্রহরের কথায় রাত্রি উত্তর করলো না, মাথাটা ঝুঁকিয়ে রাখলো। আমি কিছু জিজ্ঞেস করেছি রাত। জানি না। আর ইউ শিওর? জানি না। রাত্রির বারবার একই উত্তর দেওয়াতে প্রহর বিরক্ত হলো। সাথে সাথেই চেয়ারে 2 হাতলে হাত রাখে রাত্রির দিকে ঝুঁকলো। আসলেই কি তুমি জানো না? আমি রুমে যাব। রাত্রি হেঁচকি দিয়ে কথাগুলো উচ্চারণ করলো। রাত্রিকে এইভাবে কান্না করতে দেখে প্রহরের খারাপ লাগলো। নিজের শক্ত খোলস থেকে বের হলো তৎক্ষণাৎ। এরপরেই রাত্রির 2 গালে হাত দিয়ে তার মুখের সামনে আনলো। লুক এট মি। প্রহরের কথায় অশ্রুযুক্ত নয়নেই প্রহরের চোখের দিকে তাকালো। সেই চোখে কিছুটা উদ্বিগ্ন ভাব দেখা দিলেও রাত্রি তা পুরোপুরি বুঝতে পারল না। আমার স্পর্শে কষ্ট পেয়েছো? রাত্রি তৎক্ষণাৎ কিছু বলতে পারল না। পর মুহূর্তেই প্রহর যেন রাত্রির মুখের আদল দেখেই নিজেকে স্বাভাবিক করল। এই মেয়ের প্রতি কেন যে সে এতটা ডেসপারেট হয়ে যায় কে জানে। নিজেকে সামলাতেও কষ্ট হয়, কিন্তু আজ সামলাতে পারল না। তার হালাল নারীকে একটু স্পর্শ করার তীব্র ইচ্ছে জেগেছিল, কিন্তু সেই ইচ্ছে যে মেয়েটার উপরে খারাপ প্রভাব পড়তে পারে তা সে ভালোভাবেই জানে। আপনি আমাকে স্পর্শ করা ঠিক হয়নি। আপনি এভাবে আমায় স্পর্শ করে ঠিক করেনি আপনি। রাত্রির কথার মাঝেই প্রহর এক আঙুল লাল হওয়া ঠোঁটের উপরে রেখে চুপ করিয়ে দিল। শ্, আর একটাও কথা না। ঠিক ভুলের বিচার করার বয়স এখনো তোমার হয়নি, তাই আমার স্পর্শ করা নিয়ে কোনো কথা বলার দরকার নেই। কেন বলবো না? আপনি আমার বিনা অনুমতিতে আমায় স্পর্শ করেছেন, এটা কি আপনি ঠিক করেছেন? আসলে কি আমি বিনা অনুমতিতে স্পর্শ করেছি? তাহলে একটু ফ্ল্যাশব্যাকে ঘুরে এসো। মাথা নাড়িয়ে কে জানি সম্মতি দিয়েছিল, তখন মাথাটা নিশ্চয়ই আমার ছিল না? প্রহরের কথায় রাত্রি ঠোঁট কামড়ে ধরল। আসলে তো প্রহর তো তার থেকে অনুমতি নিয়েছিল। তখন তো ঘোরের মাঝে মাথা নাড়িয়ে সেই সম্মতি দিয়েছিল। রাত্রিকে চিন্তিত দেখে প্রহর আর কথা বাড়ালো না, উঠে পড়ল রাত্রিকে ছেড়ে। এরপর কাবাডে গিয়ে টি শার্ট বের করে গাত্রে গড়িয়ে নিল। পড়া রিভাইজ করো 10 মিনিটের মধ্যে।
আমি 10 মিনিটের মধ্যেই ফ্রেশ হয়ে আসছি। দুদিন পর দুপুরের দিকে রাত্রি আর রুম্পা কলেজ থেকে ফিরে এসে বাড়িতে পা বাড়ায়। পা বাড়াতেই চারিদিকে নানান ধরনের আয়োজন দেখতে পায়। পুরো লন ভর্তি জামা কাপড়, জুয়েলারি, কসমেটিক্স, জুতো নিয়ে ভরপুর। আজ যেন তালুকদার ভিড়ার এসবের মেলা বসেছে। রাত্রি অবাক লোজনে সব কিছু পর্যবেক্ষণ করতে করতেই ভিতরে ঢুকলো। তবে হঠাৎ করেই অনামিকাকে দেখে সেই অবাকতা ভয়েই জর্জরিত হলো। এই মহিলাকে সেই দিনের পর থেকে রাত্রি ভীষণ ভয় পায়। তাই লনের মাঝখানে দিয়ে না গিয়ে সে কিচেনের দিকে রুম্পাকে নিয়ে দৌড় মারল। আপাতত তার এইসব ভিড়ভাট্টাতে যাওয়ার একদমই পছন্দ না। নিজের মতো করেই কিচেনে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে গলদকরণ করতে লাগলো। এরপর বোতলটি আবারও ফ্রিজে রেখে টুম্পার দিকে তাকালো। লোনে এত আয়োজন কিসের টুম্পাদি? দেখে তো মনে হচ্ছে কারো বিয়ের আয়োজন চলছে। রাত্রির কথায় টুম্পা হেসে ফেলল। সে সবার জন্য শরবত তৈরি করেছিল। এর মধ্যে একটি শরবতের গ্লাস রাত্রিকে দিল। গ্লাসটি হাতে নিয়েই প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করলো। কি বলেন দিদিমণি, আপনি এখনো জানেন না? বাড়িতে তো সিনথিয়া আর টুম্পা, তোর এখনো নাস্তা সাজানো হয়নি? হঠাৎ করেই রুবাইদার কথায় রাত্রির সাথে নিজের কথার সমাপ্ত ঘটালো। এই তো ইয়া গেছে। হয়ে গেলে তাড়াতাড়ি লনে গিয়ে দিয়ে আয়। রুবাইদার কথায় টুম্পা ট্রে নিয়ে চলে গেল। এদিকে রুবাইদা তাড়াতাড়ি করেই রাত্রির নিকটে আসলো। মাথা থেকে হিজাবটি খুলে নিজের আঁচল দ্বারা কর্মাত্মক মুখের আদর মুছে দিল। রুবাইদার এরূপ আচরণে রাত্রি অভ্যেসবশতই রুবাইদার কাঁধে একপাশ হয়ে মাথা রাখল। খুব খিদে পেয়েছে গো নানুমণি, আজ হাত দিয়ে খাবো না, তুমি কষ্ট করে একটু খাইয়ে দেবে? রাত্রির কথায় রুবাইদা সন্তুষ্টি নিয়ে হাসল। মেয়েটি যে তার সাথে ঠিক কতটা মিশে গেছে একমাত্র সেই বলতে পারবে। তুই রুমে গিয়ে গোসলটা সেরে নে, আমি খাবার নিয়ে রুমে আসছি। লনে অনেক মানুষ আজ। ভালো কথা বলেছ। এই ভিলায় এত মানুষ কেন নানুমণি? কোনো অনুষ্ঠান আছে নাকি? সেই সব কথা পরে হবে, আগে যেটা বলছি সেটা গিয়ে কর। আর হ্যাঁ, লন দিয়ে যাওয়ার দরকার নেই, সিঁড়ি দিয়ে দিক দিয়ে চলে যাবে, ঠিক আছে? রুবাইদার কথায় রাত্রি ঠোঁট উল্টে সম্মতি প্রদান করলো। এরপর সেও কোনো ভাবনা চিন্তা না করে চলে গেল নিজের রুমের দিকে। রাত্রি যেতেই রুবাইদা ভারী নিঃশ্বাস ফেলল। এই বয়সে এসেও কত কিছু করতে হচ্ছে আমাকে। ভেবেছিলাম নাতি নাতবউ নিয়ে বাকি দিনগুলো সুখে কাটাবো, কিন্তু পহরটা যে কি চাইছে ওপরওয়ালাই সেজার। কতগুলো ভাবতে ভাবতেই রাত্রির জন্য প্লেটে খাবার নিল। এরপর ভারী নিঃশ্বাস ফেলেই রওনা হলো রাত্রির রুমে। বিকেলের মধ্যভাগে সিনথিয়া উপস্থিত হলো রাত্রির রুমে। রাত্রি তখন ভাত ঘুম দিয়েছে। সিনথিয়া যখন তার রুমে নক করে তখনই সে ঘুম থেকে জেগে ওঠে। হাই তুলতে তুলতে দরজা খুলতেই সিনথিয়ার হাসি মুখ দেখতে পেল। হঠাৎ করে তাকে দেখে রাত্রি অবাক হলো। তবে সেই অবাকতা মুখের আদলে প্রকাশ করলো না, হাসি মুখেই, আপু, আপনি হঠাৎ? কেন আসতে পারি না বুঝি? আসতে পারবেন না কেন? আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম। ভেতরে আসুন না। রাত্রির কথায় সিনথিয়া রুমে ঢুকে পড়ল। এরপর চারিদিকে রুমটি পর্যবেক্ষণ করতে থাকলো। সিনথিয়া যেই রুমে থাকে সেটি গেস্ট রুম। রাত্রির রুমের মতো এত সুন্দর করে সাজানো না। রাত্রির পুরো রুমটাই খুব নিখুঁতভাবে সাজানো। মনে হয় যেন কেউ খুব যত্নেই রুমটি সাজিয়েছে। তোমার রুমের ডেকোরেশন তো খুব এক্সক্লুসিভ, খুব সুন্দর তো। সিনথিয়ার কথায় রাত্রি নিজের রুমের চারদিকে চোখ বোলালো। 1 মাস আগে রুমটি নতুন করে ডেকোরেট করেছে তার নানুমণি। রুমের প্রত্যেকটা আসবাবপত্রের খুব পছন্দ হয়েছে, তাই তো বেশিরভাগ সময় সে রুমে থাকতেই পছন্দ করে। ধন্যবাদ আপু। যাই হোক, যেটার জন্য এসেছিলাম এটা তোমার জন্য। কথাটা বলেই হাতে থাকা শপিং ব্যাগটি সিনথিয়ার হাতে ধরিয়ে দেয়। হঠাৎ করেই এইসব দেওয়াতে রাত্রি নাকচ করে, কিন্তু সিনথিয়া মানতে নারাজ। জোর করেই ধরিয়ে দিল। শোনো, তুমি আমার বয়সে অনেক ছোট হবে, তাই সেই হিসেবে আমি তোমার বড় বোন হই। বড় বোন কিছু দিলে নিতে হয়। এরূপ কথার প্রেক্ষিতে রাত্রি আর কিছু বলেনি। সংকোচ নিয়েই ব্যাগটি নিয়ে ড্রেসিং টেবিলের পাশে রাখলো। সিনথিয়া রাত্রির পরের টেবিলের দিকে গেল। সেখানে নোটস পেল, যেগুলো প্রহরের হ্যান্ডরাইটিং। প্রভুর ভাইয়ের কাছে প্রতিদিন রাতেই পড়তে চাও রাত্রি? হুম। উনি সারাদিন পরিশ্রম করে আসে আর এসেই তোমাকে পড়ায়। এটাতে তোমার কি খারাপ লাগে না? সিনথিয়ার কথায় রাত্রি কিছু বলল না, হাত কচলাতে লাগলো তৎক্ষণাৎ। আমি জানি যে তুমি প্রহর ভাইয়ের দূর সম্পর্কের কেউ হও,
কিন্তু তবুও তুমি একজন মেয়ে, এভাবে একজন প্রাপ্তবয়স্ক ছেলের রুমে এত রাত পর্যন্ত পড়াটা কি ঠিক? আমাকে খারাপভাবে নিও না, কিন্তু বিষয়টা ভেবে দেখো। রাত্রির কথাগুলো সবই শুনলো। এরই মধ্যে সিনথিয়া এসে রাত্রির কাঁধে হাত রেখেই পার্সোনালি আমার তোমাকে খুব পছন্দ, কিন্তু সামনে এই বাড়ির সাথে আমার মজবুত সম্পর্ক গড়ে উঠবে, তাই আমি চাইছি না তোমার দিকে কোনো প্রশ্ন উঠুক, যে প্রশ্নের ভার না তো তুমি সামলাতে পারবে আর না তো আমি। কথাগুলো বলেই সিনথিয়া রুম থেকে বেরিয়ে গেল। এদিকে সিনথিয়ার কথা শুনে রাত্রির জন্য শক্তভাবেই দাঁড়িয়ে থাকলো নিজের অবস্থানে। সিনথিয়ার কথা সে পুরোপুরি বুঝতে না পারলেও এতটুকু বুঝেছে যে প্রহরের রুমে এইভাবে পড়তে যাওয়াটা তার কেউ ভালো চোখে দেখছে না। কিন্তু এসব কিছুতে রাত্রির কি দোষ আছে? সে তো কখনোই প্রহরের রুমে পড়তে যেতে চাইতো না। মাঝে মাঝে তো ঘুমের বাহানা দিয়ে রুম লক করে রাখতো, কিন্তু সেই লক খুলে প্রহর এসে তাকে কোলে করে নিয়ে যেত। এরপর এভাবে ঘুমের নাটক করার জন্য আধ ঘন্টা কান ধরে দাঁড় করিয়েও রাখত। এরপর থেকে রাত্রির নাটক ছেড়ে সত্যি সত্যি প্রহরের কাছে পড়তে যেত। তবে এই 2 দিন সে প্রহরের রুমে পড়তে যায়নি, আর প্রহরও রাত্রিকে নিয়ে যায়নি। রাত্রি যায়নি প্রহরের করা কাণ্ডে, কিন্তু প্রহর কেন আসেনি তার যথাযথ কারণ তার জানা নেই। জানা থাকবে কী করে? প্রহরকে তো সেই 2 দিন নাগাদ বাড়িতেই দেখছে না। রুবাই তাকে জিজ্ঞেস করতে চাইলেও সংকোচবোধের জন্য আর জিজ্ঞেস করেনি। লন্ডনের মধ্যপ্রাচ্যতে অবস্থিত এক অভিজাত্যে ঘেরা হোটেলে নিজের মনের আনন্দে নিকোটিনের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে নিজস্ব ভাবনা ভাবতে ভাবতে। তবে চোখের আদল শুধুমাত্র দেওয়ালে ভাসমান হওয়া লাইভ রেকর্ডিং ভিডিওতে। এর মধ্যেই সে নিজের অ্যাসিস্ট্যান্টকে ডাকলো। এরপর ভিডিওতে থাকা কিশোরী বইয়ের দিকে তাকিয়েই টিকিট বুকিং করো, একটু পরে বেরোবো, কালকে বাংলাদেশ যাচ্ছি। প্রহরের কথায় তার অ্যাসিস্ট্যান্ট বিলাল ভীষণ অবাক হলো। কিন্তু স্যার, কালকে বেরিয়ে গেলে মিস্টার অ্যালেক্সের সাথে ডিলের হওয়ার কি হবে? উনি তো কাল দুপুরেই ডিল সাইন করবে। বেলালের কথায় প্রহর নিজের চোখের আদল সরিয়ে তার দিকে শান্ত চোখে তাকালো। আর এই শান্ত চাহনিতেই বিলাল যা বোঝার বুঝে গেল। বুঝলে তো বেলাল, সিঙ্গেল থাকার ইচ্ছেটা দ্রুতই মাটি চাপা দিতে হবে। আমার সিঙ্গেল হওয়ার ব্যাপারটা তোমার ম্যাডামের পছন্দ হচ্ছে না। এই যে লন্ডনে এসেও শান্তি নেই, সেই 2 দিনের মধ্যেই আমাকে গ্লুয়ের মতো অদৃশ্য শক্তি ধারা নিয়ে যাওয়ার জন্য ফাঁদ পেতেছে। কিন্তু এই নরম নারী কি জানে, কাল যদি বিড়ি ফিরি তবে সেই নরম নারীর অস্তিত্ব পাওয়া যে খুব দুষ্কর হয়ে যাবে। আমাকে যেভাবে পোড়াচ্ছে এই নরম নারী, সেভাবেই তাকেও ধ্বংস করেই ক্ষান্ত হব আমি। এখন কথা না বলে রুম থেকে বেরো। প্রহরের শেষের কথাগুলো শুনেই বেলাল রুম থেকে বেরিয়ে পড়ল। স্যারের আবার কি হলো? মনে হচ্ছে ম্যামের উপর খেপেছে। ম্যাম আবার কি করলো কি জানি বাপু, যা হইলে হয়ে যাক, আমার কি তাতে। কথাগুলো বলেই পকেট থেকে ফোন বের করে কয়েক জায়গায় কল লাগালো। কিছুক্ষণের মধ্যেই টিকিট কেটে ফেললো। এদিকে প্রহর বসা থেকে উঠে পড়ল। রাত্রিকে বলা সিনথিয়ার সকল কথায় প্রহর শুনেছে। রাত্রিকে অশ্রু বিসর্জন দিতেও দেখেছে, আর সেই অশ্রুগুলোই তাকে ডেসপারেট করে তুলল। কাছে গিয়ে রাত্রির চোখের আদলে ছোঁয়ার চেষ্টা করল, তবে অদৃশ্য মহাশক্তির জন্য পারল না। তবুও হালকা শান্তি অনুভব করলো সে। এই চোখগুলো আমার, এই চোখের মধ্যে থাকা চোরা মণিগুলোও আমার দখলদারিতে। তবে আমি হিনা অন্যত্র কারণে ঝল কেন পড়বে তোমার? আমি তো সেই পারমিশন তোমাকে দেইনি। রাত বড্ড বেশি অপরাধ করে ফেললে আমি হিনা অস্ত্র ফেলে। দাদিমা, দাভাই কিন্তু কাজটা ঠিক করছেন না। মানলাম মামুনি নিজের ইচ্ছার কথা জানিয়েছে, কিন্তু সেই ইচ্ছার কাছে যে রাত্রির কষ্ট পাবে সে খবর কি তোমার নাতির আছে? এসব কিন্তু আর নেওয়া যাচ্ছে না। প্রত্যুষের কথায় রুবাইদা কিছু বলল না। তার নিজেরও কিছু ভালো লাগছে না। প্রহরটার যে কী হলো, কেনই বা সিনথিয়াকে বিয়ে করার জন্য রাজি হলো, আর আজ কোনো কথাবার্তা ছাড়া এঙ্গেজমেন্টের আয়োজনও করা হয়েছে। একবার যদি এসব রাত্রি শোনে তবে মেয়েটা ঠিক কেমন রিয়াক্ট করবে? এটার খবর কি প্রহরের আছে? তুমি এখনো চুপ করে থাকবে দাদিমা? আমার কিন্তু এসব আর ভালো লাগছে না। অন্তত তুমি মুখটা খোলো। তোর দাদু ভাইকে তো চিনিস, তার ওপর ভিত্তি করে কিন্তু রাত্রি এই বাড়িতে আছে। তাই বলে নিজের বউকে সামনে রেখে আরেক মেয়ের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হবে? জানি না কি হবে, তবে যদি সে স্টেপ সত্যি নেয় তবে আমিও কিন্তু তাকে ছেড়ে দিব না। কাকে ছেড়ে দেব না আম্মা জান? হঠাৎ অনামিকার কথায় রুবাইদা আর প্রত্যুষী চুপ হয়ে গেল। প্রত্যুষী জায়গা থেকে উঠে গিয়ে অনামিকাকে বসার জন্য জায়গা করে দিল। কি ব্যাপার, তোমরা এখনো রেডি হওনি যে? আমার শরীরটা ভালো লাগছে রে না ওনা, তোরাই ওই দিকেটা সামলে নে। তা বললে কিভাবে হয়?
তুমি এই বাড়ির গার্জিয়ান। তুমি যদি তোমার নাতির অনুষ্ঠানে না থাকো তাহলে কিভাবে হবে? মামুনি, এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট করাটা কি দরকার ছিল? আর একটু সময় নিয়ে করলে হতো না? তুমি ছোট মানুষ প্রত্যুষী, এসব তুমি কি বুঝবে? কিন্তু তবুও। আহা, কথা বলো না তো। এখন যাও, গিয়ে রেডি হও, কিছুক্ষণের মধ্যেই এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শুরু হবে। অনামিকার কথায় প্রত্যুষী দাদিমার দিকে মুখ ফুলিয়ে তাকালো, এরপর সেভাবেই রুম থেকে বেরিয়ে গেল। আম্মাজান দেখুন, এখনই তো বিয়েটা হয়ে যাচ্ছে না, এখন তো শুধুমাত্র আংটিটি পরিয়ে রাখবে, পরে না হয় তোমার পছন্দ মতো বিয়ের দিন ঠিক করো। এখানে আমার কোনো পছন্দ অপছন্দ নেই। পহর যদি নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেয় তাহলে এখানে আমার কিছু বলার থাকে না। অনামিকা তবুও নিজের কথাই অটল। সে জোর করেই রুবাইদাকে রেডি করিয়ে নিল। এরপর বের হলো অনুষ্ঠানের আয়োজনের দিকে। রুবাইদা একবার পিছু ফিরে উপরের দিকে তাকালো। আজ 4 দিনও রাত্রিকে দেখা যায়নি। মেয়েটার হঠাৎ করেই কাল রাত থেকেই জ্বর ছিল। আরহাম ওষুধ দেওয়াতে এখন একটু সুস্থ, তবুও শরীরের দুর্বলতা মেয়েটাকে ছাড়েনি। দুপুরের দিকেই অল্প দুটো ভাত খাইয়ে দিয়েছিল। এরপর থেকেই মেয়েটা ঘুমে। বাড়িতে যে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হচ্ছে তার ধারণা মেয়েটার বিন্দুমাত্র নেই। কে জানে যখন জানবে তখন মেয়েটা কেমন রিয়্যাক্ট করবে। প্রত্যুষী একদম রেডি হয়ে বেরিয়েছে। অনামিকার সিলেক্ট করা ক্রিম কালারের গাউন পরেছে, তার সাথে হিজাব পরেই হালকা মেকআপের আবরণ দিয়ে নিজেকে সিম্পলভাবেই তৈরি করেছে। বরাবরই সে সিম্পল সাজ পছন্দ করে। হাঁটতে হাঁটতে সে একদম রাত্রির রুমে গিয়ে ঢুকলো। রুমে ঢুকেই রাত্রিকে বারান্দার একপাশে বসে থাকতে দেখলো। সেদিকে গিয়েই রাত্রির পেছনে গিয়ে দাঁড়ালো। উকি দিয়ে দেখলো রাত্রি কি করছে। ওমা, এমনি তো উপন্যাসের বই নিয়ে বসে পড়ছে, তাও আবার দেবদাসের উপন্যাস। এই উপন্যাসের বই পড়ার জন্য মেয়েটা দাদাভাইয়ের লাইব্রেরিতে কয়েকবার যে ঢু মেরেছিল তার নেই মনে করে। অবশেষে বইটা হাতে পেল সে। প্রত্যুষী হঠাৎ করেই রাত্রির হাত থেকে ছো মেরে বইটা নিয়ে নিল। এভাবে বইটা নেওয়াতে মেয়েটা ঘাবড়ে গেল। সাথে সাথেই বসা থেকে উঠেই প্রত্যুষীর দিকে তাকালো। দি ভাই, বইটা নিলে কেন? দাও না প্লিজ, অনেক সুন্দর একটা জায়গায় পড়ছিলাম। প্রত্যুষী রাত্রির কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো। মেয়েটার চোখ মুখ ফোলা, চোখে অশ্রুও জমেছে। কাঁদছিল নাকি? কাছিস কেন? দেবদাস উপন্যাসটা পড়ে ওদের প্রেম কাহিনীটা এমন কেন? পারুল এত বেশি ভালোবাসার পরেও দেবদাস কেন তার ভালোবাসা বুঝলো না? পারুলের জন্য আমার না খুব কষ্ট হয় গো দি ভাই। এরপর কি হয়েছিল ওদের মাঝে সেটাই তো পড়ছিলাম, আর তুমি তখনই নিয়ে নিলে। আইসে আমার অন্যের প্রেমের কাহিনী পড়ে চোখের জলে বন্যা ভাসাতে নিজের প্রেম কাহিনী যে অন্য কারোর নামে হয়ে যাচ্ছে সে খবর কি আছে মেয়েটার? কি হলো দি ভাই, দাও না বইটা। রাত্রি বইটা নিতে গেলেই ফের প্রত্যুষী হাত সরিয়ে নিল। এতে রাত্রি হালকা ঝুঁকতে নিলেই পায়ে হোঁচট খেয়ে পড়ল, কারোর বুকে গিয়ে পড়ল। এভাবে পড়ে যাওয়ায় রাত্রি নিজেকে সামলাতে চাইলেও পারল না। আর ইউ ওকে? হঠাৎ আরহামের কথায় রাত্রি তাড়াতাড়ি করে তার থেকে সরে দাঁড়াল। এভাবে লাফালাফি করছিস কেন প্রত্যুষী? মেয়েটা তো এখনই পড়ে ব্যথাবে তো। আরহামের কথায় প্রত্যুষী ভেঙচি কাটল। সে তার কথার উত্তর না দিয়ে রাত্রিকে চেক করতে থাকলো। ঠিক আছে আমি দি ভাই। জ্বর কমেছে কি রক্তজবা? আরহাম কথাটা বলেই রাত্রির কপাল চেক করতে নিলেই রাত্রির সাথে সাথে সরে গেল। এভাবে সরে যাওয়া আরহামের খারাপ লাগলেও নিজেকে স্বাভাবিক রাখলো। কি হচ্ছে এখানে? হঠাৎ গম্ভীর পুরুষালী আওয়াজে সকলেই দরজার দিকে তাকালো। প্রহরকে শেরওয়ানির সাজে দেখে আরহাম প্রত্যুষী অবাক না হলেও রাত্রি ভীষণ অবাক হলো। কালো রঙের শেরওয়ানিতে প্রহরকে আজকে একটু বেশি সুন্দর লাগছে। নিজেরই কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। ভাবনার মাঝেই হাতের কবজিতে টান অনুভব করলো। তুই এখানে কেন? প্রহরের কথায় আরহাম রাত্রির হাতের দিকে তাকালো, যে হাতে প্রহরের হাতের মধ্যে বন্দি। ওকে এভাবে ধরেছিস কেন? স্যার, ওকে ব্যথা পাচ্ছে মেয়েটা। আমার প্রশ্নের উত্তর এইটা নয়। তুই আগে ওকে স্যার। ছাড়ার জন্য তাকে ধরিনি। আর হ্যাঁ, নিজের লিমিটের মধ্যে থাক। নিজের লিমিট অতিক্রম করবি তো পস্তাবি। প্রহর কথাটা বলেই রাত্রির দিকে তাকালো। মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। গাটা এখনও অনেকটাই উষ্ণ, আর এই উষ্ণতায় যেন প্রহরের শরীরেও বিচ্ছে। প্রত্যুষী, ওকে নিয়ে তো রুমে যা। আর হ্যাঁ, ওইখানে দুজনকে পাঠিয়েছি। ওরা যেভাবে বলবে ঠিক সেভাবেই কাজ করবে। কোনো অধিক প্রশ্ন করে উল্টাপাল্টা ভাবনা ভাববি না। করিও রুম। তা না হয় করলাম, কিন্তু তুমি কি কাজটা ঠিক করেছো দা ভাই? প্রত্যুষী কথাটা প্রহরকে আস্তে করে বলে, যা রাত্রি কিছুটা শুনলেও ভালোভাবে বুঝতে পারল না। এর মধ্যেই প্রহরের সেই চিরচেনা ধমক পড়ল।
কথা কম বলে ওকে নিয়ে রুম থেকে বেরো। আর একবার কথা রিপিট করতে হলে তুই এবং এই মেয়ে দুটোকেই কঠিন শাস্তি দেব। যাচ্ছি তো দাভাই। কথাটা বলে প্রত্যুষী রাত্রিকে নিয়ে বেরিয়ে পড়ল। এদিকে দুজনেই বেড়াতে দেখে আরহাম নিজেও বেড়াতে নিলে প্রহর সামনে এসে দাঁড়ায়। পথ আটকালে কেন? তোকে সঠিক পথে আনার জন্য। মানে? তোর পছন্দের পথ বড্ড ভুল জায়গায় পড়েছে রে আরহাম। আমার পছন্দ নিয়ে তোর ভাবতে হবে না প্রহর। আজকাল একটু বেশি সাবধান বানিয়ে দিচ্ছিস আমাকে। কারণটা কি? You know that very well. Then why are you pretending? আমি অভিনয় করছি রিয়েল, নাকি তুই দুইটা মেয়ের জীবনে অভিনয় করছিস? দেখ প্রহর, তুই আমার খুব ভালো বন্ধু, সাথে ভাইও, তাই আমাকে আমার পছন্দ থেকে আটকাস না। সিনথিয়া মেয়েটা কিন্তু যথেষ্ট ভালো। আমার মন বলছে মেয়েটার সাথে তুই অনেক সুখী হবি। Oh, really? তো আমি যদি তোর বোনকে বিয়ে করি তবে এতে তোর কি লাভ? আমার কিসের লাভ থাকবে? লাভ নেই বলছিস? সম্পর্কে কোনো লাভ লসের ডিল হয় না প্রহর। আরহামের কথায় প্রহর বাঁকা হেসে আরহামের কাঁধে হাত রাখল। আমি কাঁচা খেলোয়াড় নই আরহাম। সম্পর্ক লাভ লসে না হলেও আমারটা অল টাইম লাভের ঠিকানায় আসবে। সো লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, বাস্তবকে মেনে নে। প্রহরের হুমকি স্বরূপ কথা আরহাম বুঝলেও তৎক্ষণাৎ কিছু বলতে পারল না। প্রহর কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল। এদিকে আরহাম যেন গভীর চিন্তায় নিমগ্ন। প্রহর ঠিক চাইছেটা কি? ওর দাদু ভাই, তুই আরেকবার বিষয়টা নিয়ে ভাবলে হতো না? দেখ, রাত্রি দিদিভাই কিন্তু এখনো তোর। রুবাইদার কথায় প্রহর আয়েশ করে রুবাইদাকে একপাশে জড়িয়ে ধরল। বড্ড বেশি কথা বলো দাদিমা। তুমিই তো অনুমতি দিলে দ্বিতীয় বিয়ে করার, এখন তুমি কথা ফিরিয়ে নিচ্ছ। দ্যাটস নট ফেয়ার দাদিমা। প্রহর, রুবাইদা করুণ চোখে তাকালো। এভাবে তাকানোতে প্রহর রুবাইদাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে টান টান হয়ে বসল। প্রহর, আমি ইচ্ছে করলে বলিনি, কিন্তু অনামিকা এভাবে বলাতে নাও করতে পারিনি। সেটা তো আমার দেখার বিষয় না দাদিমা। তবে হ্যাঁ, তোমার রাত্রি নাতনির কপালে ভীষণ বাজেভাবেই দুঃখ চেপেছে। সেই দুঃখ থেকে তাকে কিভাবে বাঁচাবে সেই পন্থা উদ্ধার করতে থাকো। সাথে এই দোয়াও করো আমার সেকেন্ড ম্যারিড লাইফ সাথে ভয়ঙ্করভাবে সুখী হয়। কথাটা শেষ করেই নিজের পকেট থেকে মোবাইলটা বের করে কাউকে কল করলো। অলোকে? কলটা কেটেই সোফায় একদম গা ছেড়ে বসলো। এর মধ্যেই সিনথিয়াকে নিয়ে অনামিকা সিঁড়ি বেয়ে নামতে লাগলো। আজ সিনথিয়া পার্পল কালারের গাউন পরেছে, চুলগুলো কার্ল করে একপাশে এনে রাখা। বলতে হবে মেয়েটাকে আজ খুবই মায়াবী লাগছে। প্রচণ্ড খুশি আমেজেই আছে মেয়েটা। অনামিকাও আজ খুব সুন্দর করে সেজেছে। দুজনেই নিজের আনন্দের আমেজ নিয়ে প্রত্যেকটা সিঁড়ির কদম পার করছে। এদিকে প্রহর এক হাত কপালে রেখে স্লাইড করতে করতেই কাউন্টডাউন শুরু করলো। 3, 2, 1. Let the scene start now. কথাটা বলার সাথে সাথে উপরের সিঁড়ি থেকে ঘেউ ঘেউ শব্দ করেই একটা লোমশযুক্ত কালো কুকুর খুব দ্রুততার সাথে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। এভাবে কুকুরটিকে নামতে দেখে অনামিকার সিনথিয়া ভীষণ ভয় পেয়ে যায়। সিনথিয়ার সাথে সাথেই অনামিকার হাত ছেড়ে দিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নামতে গেলেই হোঁচট খেয়ে এলো পাতারিভাবেই সিঁড়ির নিচে পড়ে। এদিকে অনামিকা যেন সেই সুযোগও পায়নি। কুকুরটি এসে তার শাড়ির আঁচলেই জঘন্যভাবেই কামড়ে ধরে। সেই শাড়ি পেঁচিয়েই সে সিঁড়ি থেকে একদম নিচে খুব জঘন্যভাবেই পড়ে যায়। একপাশে পড়ে বিথায় ডান হাত আর ডান পা পুরোটাই মরমর করেই শব্দ করে ওঠে। সেই সাথে তার গগন বিতারিণী চিৎকারে পুরো তালুকদার ভিলাও কেঁপে ওঠে। মুহূর্তের মাঝেই কী থেকে কী হলো কেউই কিছু বুঝতে পারল না। যে দুইজন আজ খুশির আমেজের মাঝে হারিয়েছিল, আজ সেই খুশির আমেজ যেন দুজনের জন্যই কাল হয়ে দাঁড়ালো। অনামিকা আর সিনথিয়ার চিৎকার শুনে আরহাম নিজের ঘর থেকে দৌড়ে বের হলো। রুবাইদাও তৎক্ষণাৎ প্রহরের পাশ থেকে উঠে গিয়ে সিঁড়ির কাছে গেল। অনামিকার পড়ার পরপরই সেন্সলেস হয়ে গিয়েছে। এদিকে সিনথিয়া নিজেও বেশ ব্যথা পেয়েছে। আরহাম আর রুবাইদা এসেই দুজনের কাছে বসলো। রুবাইদা সিনথিয়াকে কোনো মতে উঠিয়ে নিল। এদিকে অনামিকাকে আরহাম নিজের বাহুতে মাথাটা রাখতেই হাত ভিজে ভিজে ঠেকলো। হাত উঁচিয়ে দেখতেই নিজের বক্ষ পিঞ্জরে মোচড় দিয়ে উঠল। তৎক্ষণাৎ অনামিকাকে কোলে তুলে নিল সে। এদিকে সিনথিয়া নিজেও কোনো মতে দাঁড়িয়ে পড়ল। আশেপাশে প্রহরকে খুঁজতে থাকলে তাকে সোফায় আরাম করে বসে থাকতে দেখল। সিনথিয়া প্রহরকে ডাকতে যাবে অমনিতেই শাহেদর কণ্ঠ শুনতে পেল। কিভাবে হলো এসব? আরহাম, মাই সন, তোমার আম্মুর কি হয়েছে? আনা,
এও না, ও কথা বলছে না কেন? শাহেদকে প্যানিক হতে দেখে আরহাম কোনো মতে চিন্তিত বদন নিয়ে তাকালো। আব্বু, ডোন্ট প্যানিক, কিচ্ছু হয়নি। তুমি একটু সিনথিয়াকে ধরো, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। আরামের কথায় রাদীপ সিনথিয়ার দিকে তাকালেও তাকেও জখম হতে দেখা গেল। সিনথিয়ার কপাল ফেটে রক্ত বের হচ্ছে। রাদীপ জলদি তাকে ধরে আরহামের কোনো মতে তাকে পিছু পিছু যেতে থাকলো। রুবাইদা নিজেও যেতে নিলে হঠাৎ করেই হাতে টান অনুভব করলো। পিছু ফিরে বিলালকে দেখতে পেল। আমাকে আটকাচ্ছিস কেন বেলা? ওরা তো হসপিটালে চলে যাচ্ছে।